আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সত্যজিৎ রায়ের লেখা বাদুড় বিভীষিকা। বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানলার গড়াত দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে মাথার উপর বাই বাই করে ঘুরতে থাকে, তখন খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে। তখন যেন আমি দিশেহারা বোধ করি, প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তাড়াবার ব্যবস্থা করতে। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরে ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও আছে। বাদুড়ের চেহারাটাই আমার বরদাস্ত হয় না। না পাখি, না জানোয়ার, তার উপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝোলে। এইসব মিলিয়ে মনে হয় বাদুড় চিপটার অস্তিত্ব না থাকলেই বুঝি ভালো হতো। কলকাতায় আমার ঘরে চামচিকে কতবার যে ঢুকেছে তার কোনো হিসেব নেই, কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানে একটা বাদুড় চলছে। না, এটা রীতিমতো বাড়াবাড়ি। ওটিকে বিদেয় না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকুর কাছ থেকে। এককালে ইনি সিউড়িতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলাই বাহুল্য, সিউড়িতে ওর অনেক জানাশোনা। তাই আমার যখন দিন সাতেকের জন্য সিউড়িতে যাবার প্রয়োজন হলো, আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, সিউড়ি কেন রে, সিউড়ি কেন? আমি বললাম, বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি। একটা বই লেখার খুব ইচ্ছে কাকু। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটা বই লেখেনি। তিনকড়ি কাকা বললেন, ও তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওই দিকেই শখ? তা বেশ বেশ, কিন্তু শুধু সিউড়ি কেন? ওরকম মন্দির তো বীরভূমে অনেক আছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, বীরসিংহপুর, ওসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাদের নিয়ে বই লেখা যায়? এ সমস্ত আলোচনার পর তিনকড়ি কাকু বললেন, একটা বাড়ির সন্ধান আমি তোমায় দিতে পারি। পুরনো বাড়িতে তুমি থাকতে পারবে তো? আমার এক পেশেন্ট থাকতো, এখন সে কলকাতায় থাকে। তবে যতদূর জানি দারোয়ান গোছের লোক একটা থাকে সেখানে। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধেও হবে না, পয়সা কড়িও লাগবে না। কারণ পেশেন্টটিকে আমি একবার জমের হাত থেকে বাঁচিয়েছিলাম। দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে, আমি অনুরোধ করলে তিনি মনে হয় বেশ খুশিই হবেন। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। হলো তাই, কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি নাম হে তোমার? আমি বললাম। সে বললে, আগে মধুসূদন। তখন বললাম, বেশ তো মধুসূদন, এই বাদুড় বাবাজি কি বরাবরই এ ঘরে থাকেন, না আজ আমি আসবো বলে আমাকে অভ্যর্থনা করতে এসেছে? মধুসূদন কড়িকাঠের দিকে চেয়ে মাথা চুলকে বললে, আগে তা তো খেয়াল করে দেখিনি বাবু, এই ঘরটা তো বন্ধ থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হলো। আমি বললাম, কিন্তু ইনি থাকলে তো আমার থাকা মুশকিল। মধুসূদন বললে, ও আপনি ভাববেন না বাবু, ও সন্ধে হলেই চলে যাবে। আমি বললাম, তা না হয় গেল, কিন্তু কাল যেন আর ফিরে না আসে
তার একটা ব্যবস্থা করো কিন্তু। সে বললে, আর আসবে না? আর কি করে আসে? সে তো এখানে বাসা বাঁধেনি। রাত্রিরে কোনো সময় ফস করে মনে হয় ঢুকে পড়েছিল। দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চা টা খেয়ে আমি বাড়ির সামনের বারান্দায় একটা পুরনো বেতের চেয়ার এনে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে। সামনে উত্তর দিকে কার যেন একটা মস্ত আম বাগান। গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চূড়া দেখা গেল। সিউড়ির এটি একটি বিখ্যাত গির্জা। রোদটা পড়লে একটু ওদিকটায় ঘুরে আসবো মনে মনে ঠিক করলাম। কাল থেকে তো আবার আমার কাজ শুরু হবে। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়াইটের মন্দির আছে। আমার সঙ্গে আছে ক্যামেরা আর ফিল্ম। ওইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলব। ইটের আয়ু আর কতদিন? এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্টওয়াচের দিকে চেয়ে দেখলাম 5:30। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়িতে পা দিয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে শনশন শব্দ করে কি যেন একটা উড়ে গেল আমবাগানের দিকে। শোবার ঘরে ঢুকে দেখি, না, বাদুড়টা আর নেই। মনে মনে ভাবলাম, যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগোবে। বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গেছে। সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকে বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার কিন্তু এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি, তবুও এই সন্ধ্যের লাল গির্জার আশেপাশে পরিবেশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকের আরও খানিকটা পথ এগিয়ে গেলাম। দেখলাম সামনের খানিকটা জায়গায় রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হলো। একটা লোহার গেটও আছে। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, ওটা গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর আছে গোরস্থানে। কোনটির ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। ওগুলো যে খুব পুরনো তাতে কোনো সন্দেহ হলো না। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটায় অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা তো খোলাই ছিল। ভেতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটাই দেখলাম সন 1793, আরেকটা 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে পড়ে অধিকাংশ সাহেবই অল্প বয়সে মারা গিয়েছিল। একটা ফলকের লেখা একটু স্পষ্ট আছে দেখে আমি টর্চ জ্বালালাম সেটা পড়ার জন্য। এমন সময় আমার ঠিক পিছনেই যেন একটা পায়ের শব্দ। ঘুরে দেখি আমার ঠিক পেছনে প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে একটা লোক। গায়ে তার পুরনো কোট, সেটা বহুদিনের পুরনো। লোকটি আমায় জিজ্ঞেস করলো, আপনি বাদুড় জিনিসটা খুব একটা পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। ভাবলাম, এটা সে জানলো কি করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক তো হেসেই ফেলল। বলল, কি করে জানলুম তাই তো? আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুড়টাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছি ছিলুম, তাই শুনলুম। ভদ্রলোক এবার আমাকে নমস্কার করলেন। বললেন, আমার নাম জগদীশ পার্সিভ্যাল মুখার্জি। আমার 4 পুরুষের বাস এই সিউড়িতে।
খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকে গির্জা গোরস্থানের আশেপাশটায় ঘুরতে বেশ লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে আমি বাড়ির দিকে পা বাড়ালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন মিহি অথচ কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। ফেরার সময় টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপখোপ থাকলে তো দেখতে পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরা করার অভ্যেস আমার আছে, আমি বেশ ভালোই দেখতে পাই। সাবধান সাবধান, দেখুন সামনে গর্ত। ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাঁ দিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? আমি সংক্ষেপে বললুম, জানি। ভ্যাম্পায়ার কে না জানে? রক্তচোষা বাঁদরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এ বাদুড় আছে কি না জানি না, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি বটে। শুধু বাদুড় কেন, বিদেশি ভুতুড়ে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ নাকি বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়, তাদের বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছিলাম। ভদ্রলোকের কথাগুলো শুনে আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুড়ের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক গায়ে পড়ে আমাকে বাদুড়ের প্রসঙ্গে কেন টানছেন। এরপর আমরা দুজনাই অনেকক্ষণ চুপচাপ পাশাপাশি হাঁটছি। আমবাগানটার পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতেই ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বেশ আনন্দ হলো, আছেন তো কদিন? আমি বললাম, হ্যাঁ, দিন 7। তিনি বললেন, বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন, সন্ধ্যের দিকটায় ওদিক পানে এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহর কবর তো ওখানেই আছে, কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে ভাবলুম, তোমার মতো লোকের সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুড়ের উৎপাত যেমন অসহ্য, বাদুড় সম্পর্কে আলোচনাও তেমনি অতৃপ্তিকর। অনেক অন্য বিষয়ে চিন্তা করার আছে। এসব ভাবতে ভাবতে বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আমবাগানটার ভেতর অদৃশ্য হয়ে গেল। বনের পিছনের ধানক্ষেতের দিক থেকে তখন শিয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। এদিকে আশ্বিন মাস, তাও যেন কেমন একটা গুমট গুমট ভাব। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ চুপচাপ এপাশ ওপাশ করলুম। ভাবলুম, বাদুড়ের ভয়ে জানলা দরজা বন্ধ করে তো দিয়েছি, সেগুলো খুলে দিলে বোধ হয় একটু আরাম হবে। কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না। বাদুড়ের জন্য নয়, দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও রক্ষা পাব না। এইসব মফস্বল শহরে মাঝে মাঝেই দেখা যায় দরজা খোলা থাকলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতোর দফারফা শেষ করে। এ অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে, তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম। দেখলুম বেশ ঝিরঝির করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গড়াদে মুখ লাগিয়ে সন্ধেবেলার সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছে। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু ধারালো। তারপর দেখলুম ভদ্রলোক 2 পা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াদ ভেদ করে ঘরের মধ্যে এসে পড়ল। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল।
চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে। ভাবলাম, এ আবার কি বিদঘুটে স্বপ্ন বাবা। বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে হাঁক দিয়ে চা চাইলাম। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের হবে খুব অসুবিধে। মধুসূদন বারান্দার বেতের টেবিলের ওপর চা রেখে চলে যাওয়ার সময় লক্ষ্য করলুম তাকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। তাই জিজ্ঞেস করলুম, কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি, রাতে ঘুম হয়নি? মধু বলল, না না বাবু, আমার কিছু হয়নি, হয়েছে আমার বাছুরটার। আমি বললাম, কি হলো আবার? সে বললে, কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে বাবু। আমি বললাম, সে কি, মরেই গেল? মধুসূদন বললে, আগে তা তো মরবেই, এই তো সবে 7 দিনের বাছুর। গলার কাছটায় মেরেছে ছোবল, কি জানি গোখরা না কি। মনটা কেমন যেন খচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল, কালই যেন। হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট, কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্যের কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে, তাহলে তো গলায় ছোবল লাগানো অস্বাভাবিক নয়। আমি মিছিমিছি দুটো জিনিসকে এক করে দেখছি। মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো 2-1টা কথা বলে কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকেই দৃষ্টিটা যেন আপন থেকেই কড়িকাঠের দিকে চলে গেল। কালকের সেই বাদুড়টা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এই জানলাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে, সেটা আমি মনে মনে বেশ বুঝলাম। ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম, আজ রাত্রে যতই গুমোট হোক, জানলা দরজা সব বন্ধ করে রাখব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও 19 শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছালাম, তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার ঠিক পাশ দিয়ে। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলুম। পহরমূর্তি মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে ভালোই হয়, কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেড করে হাঁটা স্পিড যেই বাড়িয়েছি, অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, রাত্রিরে ঘুম হয়েছিল না? আমি বললাম, হ্যাঁ। বলে আবার এগোতে আরম্ভ করলুম, কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বে না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়েই হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলাটা কষে ঘুমিয়ে নিই, আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক ঘুরে বেড়াই। এই ঘোরায় যে কি আনন্দ, তা আপনাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু এই গোরস্থানের ভেতরে এবং আশেপাশে যে কত দেখবার আর শোনবার জিনিস আছে, তা কি আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি কখনো শুনেছেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? না, কেউ চায় না। সকলেই মনে ভানে ভাবে, একবার যদি বেরোতে পারতাম। কিন্তু মুশকিল হলো কি জানেন, এই বেরোনোর রহস্যটা কিন্তু সবাই জানে না। সেই শোকে তারা কাঁদে, তারা গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ, শিয়াল তখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এই মাটির নিচের কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকাচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই এই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুড়ের মতো, বুঝলেন? মনে মনে ভাবলুম, মধুসূদনকে এই লোকটার কথা জিজ্ঞেস করতে হবে।
একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কদিনের বাসিন্দা ইনি, কি করেন ভদ্রলোক, কোথায় এর বাড়ি, এগুলো আজ জানতেই হবে। আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বললেন, জানেন তো, আমি না বিশেষ খুব একটা এগিয়ে কারোর সাথে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমায় বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। হাঁটা থামিয়ে লোকটার দিকে মুখ ঘুরিয়ে বললুম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি, বিস্তর কাজ। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটায় আমার কথা শুনে মুচড়ে পড়ল, তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বলল, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন দিনের বেলা, তখন তো আমি ঘুমাই, আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার করে আমি এবার বাড়ির দিকে পা চালালুম। লোকটার কথা কেমন যেন ভালো লাগলো না। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটার কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, আগে জগদীশ মুখুজ্জে বলে কাউকে। তারপর একটু ভেবে বললে, ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বেটিখাটো মানুষ তাই না, কোট প্যান্টুলুন পরে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। মধুসূদন বললে, আরে ওনার তো মাথা খারাপ, সে তো অনেক দিন হাসপাতালে ছিল, এই কিছুদিন আগে নাকি তার ব্যামো সেরেছে, তাই তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক, তবে তিনিও শুনেছিলুম মাথার ব্যামোতেই মারা যান। আমি এ নিয়ে আর কথা বাড়ালাম না, কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম, অবশ্যই দোষটা আমারই, বুঝলে, জানলাটা তো আমিই খুলেছিলাম, ওটার যে মাঝের করাতটা নেই সেটা আমি খেয়াল করিনি জানো। মধুসূদন বললে, এক কাজ করবো বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেবো, আজকে রাতটা বরং জানলাটা ভেজানোই থাক। সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেগুলো সম্বন্ধে লিখে রাখলাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না, বাক্স খুলে নূতন ফিল্ম ভরলাম। জানলার দিকে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোর বাইরেটা ঝকঝক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসলাম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। স্থির করলাম, হাসপাতালে জগদীশবাবুর কী চিকিৎসা হয়েছিল আর কোন ডাক্তার চিকিৎসা করেছিল সেটা একবার সময় পেলে খবর নেব। মেঘ কেটে গিয়ে গুমোট ভাবটাও কেটে গেছে, তাই জানলা দরজা বন্ধ করেই কোনো রকমে শুয়ে পড়লাম। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম আজ মনে হলো সেটাই গায়ে দিতে হবে। চোখ বোজার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙল জানি না, আর ভাঙার কিছুক্ষণ পর পর্যন্ত কেন যে ভাঙল সেটাই বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন জানি খুলে গেছে, সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার ওপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে বেড়াচ্ছে। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে ওপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক ওপরেই বাদুরটা বনবন করে চরকি পাক ঘুরছে, ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এ অবস্থায় দুর্বল হলে তো চলবে না। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে দিলাম। হাতে লাগলো একটা শক্ত বাধাই করা খাতা। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে ঝাঁপ দিয়েছে, আমিও
সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানলার গরাদের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে বাইরের মাঠে পড়ল। পর মুহূর্তেই একটা খচখচ শব্দে মনে হলো কে যেন ঘাসের ওপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, বাঁদরটাকেও দেখতে পেলাম না। বাকি রাতটা আর ঘুমোনো হলো না। সকালে রোদ উঠতেই রাতের বিভীষিকা মন থেকে একবারে কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাঁদরটা নেমে আসছিল মানে যে সে আমার রক্ত খাবে, এটা তো সত্যি নাও হতে পারে। ওই বিটখুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার মাথায় ওসব আসতো? কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে, এ বাদুরও তো তেমনই। এসব ভাবতে ভাবতে হেতমপুরের যা কাজ বাকি ছিল তাড়াতাড়ি চা খেয়ে সেখানে রওনা হলাম। গোরস্থানের কাছাকাছি আসতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটা লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো লোকটা অজ্ঞান, তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বলল, বোধ হয় গাছ থেকে পড়ে মাথা ফাটিয়ে অজ্ঞান। আমি বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? লোকটি বলল, আরে মশাই, এই লোক বদ্ধ পাগল, মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলায় এ গাছে সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুড়ের মতো। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।